আমাদের স্বাতন্ত্র্যবোধ আর গৌরবের চেতনা হয়ে ২১ মিশে আছে ইতিহাসের প্রতিটি পাতায়। সময়ের এই পৃষ্ঠাতে লেখা হয়েছে আমাদের ভাষাগত মূল্যবোধ এবং অধিকার আদের তাৎপর্যকে। হ্যাঁ, আমরা সেই জাতি যারা নিজেদের ভাষার জন্য জীবনপণ যুদ্ধে নেমেছিলাম। বুকের তাজা রক্ত দিয়ে কিনেছিলাম প্রিয় বর্ণমালাকে। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিপন্ন করা এমন নজির বিশ্বে আর একটিও নেই। পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম ১৪ আগস্ট ১৯৪৭। সে সময় দেশভাগের নামে পূর্ব বাংলার জনগণের ভাগ্যকে জুড়ে দেওয়া হয়েছিল সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের সাথে। ভাষা বা সংস্কৃতি নয়, বরং ধর্মের ভিত্তিতে করা সেই বিভাজন ইতিহাসে জন্ম দিয়েছিল বহু বিপর্যয়ের। বহু জাতিসত্তায় গড়া পাকিস্তানের ৫৪% মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও এই ভাষার উপরে নেমে আসে পাকিস্তানিদের প্রথম ষড়যন্ত্রের ছায়া। ১৯৪৮ রেসকোর্সে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন একমাত্র উর্দুই হবে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you. Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. The only one lingua franca, that is the language for the intercommunication between the various provinces, the states, and the state language. That language should be Urdu. সাথে সাথে প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব বাংলার মানুষ। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ধুমায়িত হতে থাকে বাঙালির পুঞ্জীভূত ক্ষোভ। ভাষা নিয়ে এদেশের মানুষের মধ্যে পরিপূর্ণ চেতনার বিকাশ ঘটাতে যে সংগঠনটি সক্রিয় হয়ে উঠেছিল তার নাম তমদ্দুন মজলিস। পাকিস্তান সৃষ্টির ঠিক সাথে সাথে অর্থাৎ ১৯৪৭ সালে ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে পাকিস্তান তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে তমদ্দুন মজলিস বিভিন্ন ধরনের সভা, সেমিনার, নিবন্ধ প্রকাশ সহ নানা ধরনের কাজ করে আসছিল। ভাষার প্রশ্নে যখন পূর্ব বাংলা জুড়ে উত্তেজনা, তখন ১৯৪৭ সালে ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই শিরোনামে তমদ্দুন মজলিসের একটি পুস্তিকা প্রকাশিত হয়। প্রচ্ছদসহ ২০ পৃষ্ঠার এই পুস্তিকায় ছিল ভাষার প্রশ্নে প্রথম কোনো প্রকাশনা এবং প্রস্তাবনা। সংগঠনের এই পুস্তিকা ভাষা আন্দোলনের ভিত্তি করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ধারাবাহিকতায় ১৯৪৭ সালে ১ অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদও গঠিত হয় তমদ্দুন মজলিসের পথ অনুসরণ করে। এরপর ১৯৪৮ সালের ২রা মার্চ বড় পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের নিয়ে দ্বিতীয় দফা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। ১৯৪৯ থেকে ১৯৫১ মধ্যে ক্রমে জোরালো হতে থাকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের দাবি। ধারাবাহিক প্রতিক্রিয়া হিসেবে থেমে থেমে চলতে থাকে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি। ১৯৫০ সালে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মতিনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এই কমিটি ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করতে থাকে। তবে এই আন্দোলনে ভয়ঙ্কর অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হয় যখন ২৬ জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ২৭ জানুয়ারি ১৯৫২ তারিখে প্রদেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ২৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক প্রতিবাদ সভা এবং ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বানে বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ধর্মঘট পালন করা হয়। ৪ ফেব্রুয়ারি ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সহযোগে এক বিরাট শোভাযাত্রা বের করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ৩১ তারিখে নাজমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা ভাসানীর নেতৃত্বে বার লাইব্রেরি হলে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়, যেখান থেকে ২১ ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। আমাদের সংগ্রাম চলবেই চলবে। ভোরবেলায় উঠতে গিয়ে দেখি ওই রাতে অনেকে তো পড়াশোনা করে
কাজেই ওই নওয়াব হোসেন থেকে শুরু করে আরও অনেকে, ওদেরকে ডেকে আর পাচ্ছি না, ঘুমাচ্ছে। শুধু আমি আর আলী আজমল এই দুইজন সকালে ভোরে নওয়াব হোসেনকে কিছুতেই ঘুম থেকে টেনে তুলতে পারলাম না, ওরে টেনে তুলেই ও পড়ে যায়। এই শেষ পর্যন্ত এই আমি আর আলী আজমল বাইরে এলাম। বাইরে আসতে দেখি সারাটা এলাকা শুনশান, কোনো লোকজন নাই। সেই দিন ভোরবেলায় কিন্তু তো আর্টস বিল্ডিংয়ের আমতলায় সকালবেলা মিটিং হওয়ার কথা, সেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। বেলা বাড়তেই বাংলা বাজার গার্লস স্কুলের মেয়েরা থেকে শুরু করে এই পরবর্তী পর্যায়ের বিভিন্ন স্কুলের, আমাদের পেছনে যে নবকুমার ইনস্টিটিউশন, সেখানকার ছাত্ররা সবাই মিলে ওখানে হাজির। আমি তখন মেডিকেল কলেজে পড়ি। 52 সালে আমি 4th বর্ষে উঠেছি, 3য় বর্ষ শেষ করে 4th বর্ষের ছাত্র। তো আমরাও আমাদের ছেলেদের নিয়ে ওখানে হাজির হয়েছি এই আমতলায়, যে ওখানে মিটিং হবে, সিদ্ধান্ত নেওয়া হবে যে হরতাল আমরা করব কিনা। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এই সর্বস্তরে বাংলা চালু করো, এই স্লোগানগুলো নিয়ে আমরা এই কতদূর যাব, কতটা যাব, এটা সিদ্ধান্ত নেওয়া। তো এই সকালবেলা আমরা সবাই মিলে ওখানে গেলাম। আমতলায় গাজীউল হকের সভাপতিত্বে বেলা এই 12টা-1টা নাগাদ মিটিং শুরু হলো। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, আব্দুল মতিন উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বললেন, আমাদের পক্ষে আবার কোনো বিকল্প নেই, আমাদের মানে সব কিছু মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই আন্দোলন কন্টিনিউ করব না এটাকে এখানে শেষ করে দেব। আমি মনে করি আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছে তাতে 2 কদম এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। খাকি হাফ প্যান্ট পরা পুলিশ, তো ওরাও প্রস্তুত, কেউ লাঠি হাতে আর কেউ 303 রাইফেল হাতে। ওরা প্রথম পর্যায়ে শুধু টিয়ার গ্যাস ছুড়েছে, শুধু মেয়েরা ও আর্টস বিল্ডিংয়ের ভেতরেই ওরা ছিল, ক্লাসরুমে। ওরা বাইরে তখন বেরোয়নি, তখন ছেলেরাই কেবল বেরিয়েছে। জগন্নাথ হলের সামনে 3টার সময় ওদের সভা বসবে, তো সেই সভার আমরা হতে দেব না। মেয়েরা আর্টস বিল্ডিংয়ের ক্লাসরুমের ভেতরে ছিল, ছেলেরা বাইরে আসলো। আন্দোলনের মধ্যে এই সবচেয়ে কাছের জায়গাটা হলো মেডিকেল কলেজ হোস্টেল। তো মেডিকেল কলেজ হোস্টেলের দিকে যাওয়ার চেষ্টা করলো, তাদেরকে হয়তো মানে ডিসপাস করার জন্য ছুটতে থাকে। আর আমরা যে যার মতো, কেউ ওই পাঁচিলের ইট খসিয়ে ওই পারে, কেউ আবার আপনার ওই খেলার মাঠের তার কাটার ডিঙিয়ে এইভাবে মেডিকেল হোস্টেলের দিকে যাওয়ার চেষ্টা করলো। আমি আপাতত এই মেডিকেল হোস্টেলের দিকে যাওয়ার চেষ্টা করলো। এই সারাটা এলাকা বিরান শুনশান, এর মধ্যে কোনো মিছিল হয়নি। এবং বেলা 3টার সময় যখন নাকি ওরা আসবে, মন্ত্রী হাসান আলী, MLA এরা যখন যাবে, তখন তাদের ধরে এনে তাদেরকে শপথ নেওয়ানো যে তারা এই যখন শুরু হবে, সেশন শুরু হবে, সেই সেশনে বাংলা রাষ্ট্রভাষার পক্ষে সিদ্ধান্ত নেবে, কথা বলবে। এবং গণপরিষদে, শুধু এখানে সিদ্ধান্ত না, গণপরিষদে এটা মনে রাখবেন,
কারণ গণপরিষদে পাশ না করলে এখানকার সিদ্ধান্ত কোনো কাজে আসবে না। কাজেই গণপরিষদে করাচিতে যে গণপরিষদের অধিবেশন হবে সেই গণপরিষদের অধিবেশনে যেভাবে পারে পাশ করাবে। ঢাকা শহরে মাসব্যাপী 144 ধারা জারি করা হয়েছে। সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ। এটা ছাত্রদের ভীষণভাবে উত্তেজিত করল। এই সময় সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে 144 ধারা ভাঙার ঘোষণা দিল। 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 1972 সালে ছাত্ররা বলল 21শে যে কর্মসূচি আছে সেগুলো পালন করা হবে। 1 জন 2 জন 3 জন 4 জন করে আমাদের বলাই ছিল যে 4 জন করে যাবে, তাহলে কেউ পুলিশ ধরতে পারবে না যে তুমি 144 ধারা ভঙ্গ করেছো। গিয়ে আমতলায়, ওই আর্টস বিল্ডিংয়ের আমতলায় জমা হবে। এই আর্টস বিল্ডিংয়ের আমতলায় সবাই জড়ো হয়েছে। কেউ বুধুর ক্যান্টিনে দাঁড়িয়ে চা খাচ্ছে, তো আবার কেউ কেউ আমতলায় এরকম করে দেখতেছে যে কী ঘটতে যাচ্ছে। মেয়েদের একটি মিছিল স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে রাস্তায় নেমে আসার পরপরই ছাত্রদের আরও অনেকগুলো মিছিল একের পর এক বের হয়ে আসতে শুরু করে। ছাত্রীদের মধ্যে সাফিয়া খাতুন, রওশনারা বাচ্চু, সুফিয়া ইব্রাহিম, শামসুন নাহার, সারা তৈফুর, সুরাইয়া ডলি, সুরাইয়া হাকিম সহ অনেকে ছিলেন। সবাই তখন কে কার আগে বের হবেন তা নিয়ে উত্তেজিত হয়েছিলেন। একের পর এক 10 জনের মিছিল বের হতে থাকলে তাদের সবাইকে গ্রেপ্তার করে ট্রাকে তোলা সম্ভব ছিল না। তখন এই স্রোত ঠেকাতে পুলিশ ছাত্রদের লাঠিপেটা শুরু করে, সঙ্গে চলে টিয়ার গ্যাসের শেল বর্ষণ। এদিকে মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি চলছিল। পরে এখানে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ 3টা 20 মিনিটের সময় কোনো ঘোষণা ও সতর্ক করা ছাড়াই গুলি চালালো। সরকারি হিসাবে সেই সময় 27 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। সেখানে রফিক উদ্দিনের মাথায় গুলি লাগে। মগজে গুলি লেগে 20 নম্বর গেটের সামনে জব্বার লুটে পড়ে। এই 2 জন তৎক্ষণাৎ মারা যায়। পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে। পুলিশের গায়েও হাত পড়েনি, পুলিশের কোনো অফিসারের গায়েও হাত পড়েনি। তাহলে তারা কেন র্যান্ডাম গুলি চালায়? র্যান্ডাম কথাটা সে ইংরেজিতে ব্যবহার করেছিল, র্যান্ডাম গুলি চালালো। আমি শুধু জব্বারকে দেখলাম আমাদের রুম থেকে হুরমত আলী, আমার ক্লাসমেট, হুরমত আলীর রুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এই খানিক দূরে এগিয়ে গেল। এগিয়ে যায় যে সে কোন বুদ্ধিতে কি মনে করে সামনে বেশ খানিক দূরে এগিয়ে গিয়ে আবার ফিরল। তার ফেরার কোনো দরকার ছিল না। ফিরে যেই মাত্র আবার দ্বিতীয়বার মনে করলো যে না আমি চলেই যাই, হস্টেলের দরকার নাই, জায়গাটা ভালো না, গন্ডগোল হচ্ছে, তখনই এই দ্বিতীয়বার বেরিয়ে যাওয়ার পরেই তার এইখানে কোমরে গুলি লাগলো। এইটা আমি নিজে দেখেছি। সবাই ছুটে গেল তাকে ধরার জন্য, ধরে ইমার্জেন্সিতে নিয়ে গেল। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি বলল এখানে না, ওই সামনে ওই নতুন ইমার্জেন্সিতে নিয়ে যাও। তখন এক ডাক্তার ধমক দিয়ে বলল নতুন ইমার্জেন্সিতে নিতে নিতে ওর আর জীবন থাকবে না, কী সব যাতা বলছো, তাকে এক্ষুনি ওটিতে নিয়ে যাও। তো ওটিতে নিয়ে যাওয়ার আর সময় হলো না। এই 2 বার যাওয়া আসার মধ্যেই হি লস্ট হিজ লাইফ। সেদিন আজাদ পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী একজন কিশোর রাস্তার উপরে এবং বিশ্ববিদ্যালয় খেলার মাঠের কোনায় গুলিবিদ্ধ হয়ে অন্য একজন মারা যায়। সেদিন 144 ধারা না ভাঙলে যেমন 21শে ফেব্রুয়ারির আন্দোলন সফল হতো না, তেমনি গুলি না চালালে আমরা আজ 21শে পেতাম না। এর ফলে দেখা দিল পুরন ঢাকার লোকজন মেডিকেল কলেজের দিকে আসতে শুরু করলো। পরের দিন গায়েবী জানাজা হয়।
এরপর থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সবার বুকে কালো ব্যাজ ও বাড়িতে বাড়িতে কালো পতাকা ওড়ানো হলো। দেয়ালে দেয়ালে লাল রঙে লেখা পোস্টার লাগানো হলো। এতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। ছাত্র হত্যার প্রতিবাদ করতে গিয়ে মেডিকেল কলেজের ছাত্ররা 23 ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং এক রাতের শ্রমে তারা একটি ছোট 10 ফুট উচ্চতার শহীদ মিনার নির্মাণ করে। এর নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। পরের দিন রবিবার শহীদ মিনারের ঢল নামে মানুষের। এই শহীদ মিনার দেখে সরকার আরও ভয় পায়। তারা মনে করল নতুন করে আবার সরকারের বিরুদ্ধে উন্মাদনা তৈরি হচ্ছে। সেজন্য 26শে ফেব্রুয়ারি সকালে সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিনকে দিয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়। সেদিন বিকালে সশস্ত্র পুলিশ শহীদ মিনার ঘেরাও করে ট্রাক দিয়ে দড়ি লাগিয়ে টেনে শহীদ মিনারে ভেঙে ফেলে। কিন্তু ততক্ষণে পুরো জাতির ভেতরেই জন্ম নিয়েছে একটি চেতনার বীজ। তাই আবারও গড়ে ওঠে নতুন শহীদ মিনার। 1952 সালের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের ভিতর দিয়ে বাঙালি জাতিসত্তার গভীরে জন্ম নিয়েছিল 21 নামের এক চেতনা, যে চেতনা আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগের বীজ মন্ত্র রোপণ করেছিল। আমাদের ইতিহাসে পরবর্তী সময় প্রতিটি গণ আন্দোলনের ভয়ানক উদ্দীপনা হিসেবে কাজ করেছে এই মহান ভাষা আন্দোলন। এই আন্দোলনের ভেতর দিয়েই প্রথমবার এদেশের অধিকারে বঞ্চিত মানুষের মধ্যে সংগঠিত সংগ্রামের বহিঃপ্রকাশ ঘটেছিল। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির যে আত্মপরিচয় ও মর্যাদার উন্মেষ ঘটেছিল, নানা আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে সেটাই রূপ নিয়েছিল স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে। সংকটের নানা আবর্তে 21-এর পথ ধরে আমরা বারবার পেরিয়ে এসেছি বহু অসাধ্যকে। 1953 সাল থেকে এই দিনটিতে কালো পতাকা উত্তোলন, নগ্ন পায়ে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য, সমবেত কণ্ঠে 21-এর গান, শহীদ মিনারের মন ভোলানো আলপনা, এসব বাঙালির জাতীয় চেতনায় এক নবজাগরণের প্রতীক হয়ে দেখা দিয়েছে। 21-এর চেতনা আমাদের সাহিত্যের মাঝেও ফলিয়েছে অজস্র ফসল। মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেই সাথে 21-এর পটভূমিতে রাজবন্দী মনির চৌধুরীর লেখা কবর নাটকটি বাংলাদেশের নাট্য আন্দোলনে জাতীয়তাবাদী চেতনার উদ্দীপনায় প্রেরণার আগুন জ্বালিয়েছে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির চর্চা, গবেষণা ও বিকাশে 1955 সালে বাংলা একাডেমির প্রতিষ্ঠা 21-এর সাংস্কৃতিক চেতনারই এক প্রাপ্তি। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মানবিক সকলের সংকীর্ণতাকে ছাপিয়ে উঠতে পেরেছি আমরা। আমাদের স্বতন্ত্র সংস্কৃতির বিকাশও 21 ছড়িয়েছে উদ্দীপনা। আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই কালজয়ী গানটি তাই যেন আমাদের নিজস্বতার এক অনন্য পরিচয়।